জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। কঠিন সময় পার করছে দেশ। এনডিসি গ্র্যাজুয়েশনে প্রধান উপদেষ্টা। আগরতলা ইস্যুতে বিক্ষোভ অব্যাহত। সীমান্তে কর্মসূচি ঘিরে সতর্ক বিজিবি। ভারতের সাথে সম্পর্ক চরম সংকটে, মত বিশ্লেষকদের। সাভারে মাহমুদুর রহমানের নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিছ চৌধুরী। মিলেছে পরিবারের সঙ্গে ডিএনএর নমুনা। এবং 5 আগস্টের পর এখনও 700-র বেশি বন্দী পলাতক। কারাগারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ। এখন বিকেলের শুরুতে শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠকের সবশেষ জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন যে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে, মানে কারা আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ইনভাইটেড, কোন কোন রাজনৈতিক দল, এবং বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আভাস পেয়েছেন কিনা? জাতীয় ঐক্যের যে ব্যাপারটি সব থেকে সামনে যেটা এগিয়ে নিয়ে আসা হয়েছে, সেটাই কি আসলে আজকের আলোচনার মূল বিষয় কিনা? গালিব, আজকের এই বৈঠকটি বলা যায় যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি হবে, সবকিছু নির্ভর করছে আজকের এই বৈঠকের উপর। আজকের এই বৈঠকটি বলা যায় যে 5ই আগস্টের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকের পরেই বাংলাদেশে একটি রাজনৈতিক সমঝোতার দিকে, রাজনৈতিক উইলের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেজন্যই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকের ডাক দিয়েছেন। এবং এই বৈঠকে বিএনপির নেতা ডক্টর খন্দকার হোসেন মোশাররফের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল যোগ দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের 4 সদস্যের প্রতিনিধি দল যোগ দিয়েছেন। এর বাইরেও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই যোগ দিয়েছেন। তবে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সমমনা দলগুলো তারা এই বৈঠকে আসতে পারেননি বা তাদেরকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। একটু বলে রাখতে চাই যে এই বৈঠকটি মূলত এই যে 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে সেটাকে নিয়ে বাংলাদেশ কোন পথে এগোবে এই বৈঠক থেকে সেটা নির্ধারিত হবে। এবং বলে রাখা ভালো যে এখানে আসলে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যেভাবে অপপ্রচার হচ্ছে এবং সর্বশেষ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলার নেক্কারজনক ঘটনা ঘটেছে, এই হামলাকে কেন্দ্র করে সার্বভৌমত্বের উপর যে হুমকি এসেছে, সব কিছু মিলেই কিন্তু আজকের এই বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে কি কি করা যায়। বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইলফলক এই বৈঠকটি, এই জন্যই যে এর আগে খুব নিকট অতীতে বা স্বাধীনতার পরে একেবারে এতগুলো রাজনৈতিক দলকে এক জায়গায় এনে একসাথে বৈঠক এটি হয়নি বলাই চলে। তো সেই জায়গায় এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। এই বৈঠকে জাতীয় ঐক্যের কাঠামো নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা করা হতে পারে এবং যে জাতীয় সরকারের আলোচনাও ছিল সেটি নিয়েও হয়তো আলোচনা হতে পারে। তো আমরা আসলে অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো এর মধ্যে প্রবেশ করেছেন। এখানে আসলে রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা করেছেন, প্রধান উপদেষ্টাকে তারা কি পরামর্শ দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে কি বলা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তারা আসলে সবশেষ কি বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল সর্বদলীয় বৈঠকের বিষয় আমার কাছে সবশেষ খবর। গালিব, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অন্যান্য সব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এর আগে সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস কোর্স গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশ কঠিন সময় পার করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 কোর্স মিলিয়ে এবার দেশি বিদেশি 150 সামরিক বেসামরিক কর্মকর্তা গ্র্যাজুয়েশন লাভ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বিদেশি গ্র্যাজুয়েটদের নিজ নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান। আরও জানাচ্ছেন সিউল আহমেদ।
2024 সালে ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন 95 জন কর্মকর্তা, যাদের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18 বন্ধুপ্রীতম দেশ থেকে 33 জন সদস্য অংশ নেন। অন্যদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশ নেন। সকালে মিরপুর সেনানিবাসে এই দুই কোর্সের গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যে কোনো সময়ের তুলনায় বর্তমানে দেশ কঠিন সময় পার করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। এছাড়াও এখন নেয়া পদক্ষেপগুলোর প্রভাব জাতির ভবিষ্যতে সরাসরি পড়বে বলেও মত তার। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. এদিকে জাতীয় যে কোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও জানান প্রধান উপদেষ্টা। সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান। We need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. এছাড়াও আন্তর্জাতিকভাবে যারা কোর্স শেষ করেছেন তাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিজ নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরারও পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Your presence enriches our institute, and I trust that you will act as goodwill ambassadors for Bangladesh in your respective countries and beyond the borders of your countries. Dear course members, once again, সিউল আহমেদ, এখন, ঢাকা। আগরতলা ইস্যুতে আজও রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল গিয়ে শেষ হয় পুরানো পল্টন এলাকায়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত নিজেদের গণতান্ত্রিক ও সেকুলার দেশ দাবি করলেও গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করেই দেশটি পরিচালিত হচ্ছে। বিপরীতে বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ভূমিকা পালন করে আসছে। দেশ রক্ষার জন্য সব শ্রেণী পেশা ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিল্লির ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। শিশু থেকে শুরু করে তরুণরা কাতারে জীবন দিল, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আমরা পাশাপাশি এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছে, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেইটা চায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও সীমান্তের ওপরে ভারতীয়দের কর্মসূচি ঘিরে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এছাড়াও ফেনীর বিলোনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। এদিকে বিলোনিয়া সীমান্তে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্যদিকে চলমান অস্থিরতায় প্রতিটি বন্দর দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপার কমেছে আশঙ্কাজনক হারে। বিস্তারিত প্রতিবেদনে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে উত্তাল ফেনীর বিলোনিয়া বন্দর এলাকা। বুধবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের শাস্তি সহ ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। ন্যাক্কারজনক হামলা করেছে, আমাদের বাংলার পতাকাকে অবমাননা করেছে। এই হামলার বিচার করতে হবে এবং ভারত সরকারকে এবং নরেন্দ্র মোদীকে এর জন্য ক্ষমা চাইতে হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও আশঙ্কাজনক হারে কমেছে যাত্রী পারাপার। এর আগে প্রতিদিন 6 থেকে 700 যাত্রী বন্দর দিয়ে পারাপার হলেও গত দুদিনে তা কমে দাঁড়িয়েছে অর্ধেকেরও কম। পারাপার হওয়া যাত্রীদের বেশিরভাগই ভারতীয়। এদিকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মোতায়েন রয়েছে বিজিবি। রেস্ট হাউসে কোনো বাঙালি থাকতে দেয় না, বাঙালি বিদায় করে দেয়, পাসপোর্ট দেখলে সমস্যা করে। আমাদের মাছ রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা এখনো হয় নাই। অন্যান্য যে পণ্যগুলো আছে স্বাভাবিকভাবে রপ্তানি হচ্ছে, কোনো সমস্যা এখনো দেখা যায়নি। হোটেলে থাকতে দেওয়া হয় নাই, মার্কেটে গেলে তার বাংলাদেশি পরিচয় পেয়ে তাদের কাছে কোনো পণ্য বিক্রি করে নাই এবং রাস্তাঘাটে তাদেরকে নানানভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়েও কমেছে যাত্রী পারাপার। ভিসা দিতে ভারতের বিধিনিষেধ আরোপের প্রভাব পড়েছে বন্দরে। যাত্রী সংকটে চরম বিপাকে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। টুরিস্ট ভিসা তো দিচ্ছে না, আমরা মানে মেডিকেল ভিসাও পাচ্ছি, খুব কষ্ট। স্থানীয় যারা দোকানদার যারা বেচাকেনা করতো তাদেরও পাসপোর্ট যাত্রী না থাকায় অনেক সমস্যা হচ্ছে। যেটা জানতে পেরেছি যে ভিসা না দেওয়ার ফলে এই যাত্রী সংখ্যা হ্রাস পায়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও স্বাভাবিক রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। সীমান্তের ওপারের এলাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দুদেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সম্পূর্ণভাবে চালু আছে ইমিগ্রেশন সেবাও। তবে ভিসা জটিলতায় কমেছে যাত্রী পারাপারের সংখ্যা। মেডিকেল, স্টুডেন্ট ও ট্রানজিট ভিসা ছাড়া সব ধরনের ভিসা প্রদান বন্ধ রেখেছে ভারতীয় দূতাবাস। এতে সমস্যায় পড়েছেন দুদেশেরই নাগরিকরা। সাবিত সারওয়ার, এখন। শেখ হাসিনা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এখনও ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই তাকে ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে বাংলাদেশের মানুষ। তাদের সেই অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। ষড়যন্ত্র মোকাবেলায় সবার মাঝে আন্দোলনের সময়ের মতো দৃঢ় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপি মহাসচিব। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফেরার ইঙ্গিত দেন তিনি। ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থানে নিয়েছে। যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট এখন চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলেও মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন নাইম আবির। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র 3 দিনের ব্যবধানে আগরতলায় সহকারী হাইকমিশনের অফিস ভাঙচুর, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমে বিক্ষোভের ডাক, পরে আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে হাইকমিশনের ভেতরের আসবাবপত্র সব ভেঙে ফেলা হয়। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সংকটের চূড়ান্ত সীমানায় রয়েছে বলেও মত তাদের। ওখানে যে ঘটনাটা ঘটেছে এটা নিশ্চিতভাবেই ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তার কারণ হলো ভিয়েনা কনভেনশনের বলা আছে পরিষ্কার করে যে কোনো স্বাগতিক দেশ
অন্য দেশের দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং সম্পদ এটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। তো সেখানে যদি সেই সুরক্ষা না থেকে থাকে তাহলে দায়িত্বটা তাদের ঘাড়েই পড়ে। আমার মনে হয় অলরেডি আমরা পিক অফ দ্য ক্রাইসিস পৌঁছে গিয়েছি, কারণ এর চেয়ে খারাপের দিকে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া, এবং বাংলাদেশও চাইবে না, ভারতও চাইবে না। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পরিকল্পিত মনে করে ঢাকা। প্রথমে প্রতিবাদ লিপি ও পরে হাই কমিশনারকে জরুরি তলব করে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন। হামলার জবাবে এমন জোরালো প্রতিবাদ করায় কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা ভারতের জন্য স্বস্তিদায়ক নয়। বাংলাদেশও কিন্তু পাল্টা পদক্ষেপ নিয়েছে। ভিসা ইস্যু করা বন্ধ, অফিস আপাতত বন্ধ। কাজেই এই যে শাস্তিমূলক পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে, এটা ভারতের জন্য যথেষ্ট অপমানজনক, এবং এই অপমানটা তারা অর্জন করেছে। দুদেশের সম্পর্ক এমন সংকটে পৌঁছানোর পেছনে ভারতের কিছু মিডিয়াকেই অনেকটা দায় দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনারও ষড়যন্ত্র থাকতে পারে এতে। পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা শুনলে মনে হয় যেন যে কোনো সময় যুদ্ধই লেগে যাবে। তবে এটা আমার মনে হয় পুরো বিষয়টাই নাটক, আর এখানে অর্থের লেনদেন হচ্ছে। আমাদের এখানকার বিগত শাসক গোষ্ঠী তারা প্রচুর অর্থ ছড়াছড়ি করেছে, এবং সেই অর্থের একটা বড় অংশ এই ইন্ডিয়ার মিডিয়ার পেছনে খরচ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা বিভ্রান্তি, মিডিয়াতে এক ধরনের অপপ্রচার চলছে, এক ধরনের অতিরঞ্জন, মিথ্যাচার এগুলো চলছে। এগুলো যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আবার ঘটবার একটা আশঙ্কা থাকবে। 1961 সালের ভিয়েনা কনভেনশনের চুক্তি অনুযায়ী ভিন দেশের দূতাবাসের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি সেখানে কর্মরত কূটনীতিকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হয় দেশগুলোকে। নাইম আবির, এখন, ঢাকা। রাজনৈতিক বক্তব্যে ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান তিনি। এ সময় তিনি রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে উল্লেখ করে বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করবে বাংলাদেশ। আমদানির জন্য মিয়ানমার ও ভিয়েতনামের সাথে কথা হচ্ছে বলেও জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, এবং ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি ইস্যু করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমেছে সর্বনিম্নে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর 84.75 নেমে এসেছে। অর্থনৈতিকভাবে চাপে আছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। অর্থনীতিবিদরা বলছেন, পূর্বাভাস ছিল চলতি অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6% বেশি হবে। সেখানে প্রবৃদ্ধি হয়েছে 5.4% হারে, যা গেল 18 মাসের হিসেবে সর্বনিম্ন। ভারতের কেন্দ্রীয় ব্যাংক ডলারে বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেওয়ায় দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। গেল কয়েক মাস ধরে রুপির দর নিয়ন্ত্রণে আনতে বাজারে হস্তক্ষেপ করছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। অর্থনীতিবিদরা বলছেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভাটা এবং বিদেশি পুঁজি বিনিয়োগ প্রবাহ সংকুচিত হতে থাকায় রুপির দাম আশঙ্কাজনক হারে কমছে। সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিছ চৌধুরী। পরিবারের সাথে মিলেছে ডিএনএর নমুনা। হারিছ চৌধুরীকে সিলেটের কানাইঘাটে মুক্তিযোদ্ধার সম্মানে দাফনের আদেশও দিয়েছেন আদালত। বিস্তারিত প্রতিবেদনে। নিজের বাবার প্রকৃত পরিচয় বের করার অপেক্ষা ছিল। গত 5 আগস্ট সরকার পতনের পর সেই সুযোগ সামনে আসে। হাইকোর্টে রিট আবেদন করলে 5 সেপ্টেম্বর হাইকোর্ট সাভারে অবস্থিত মাদ্রাসার কবরস্থান থেকে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিছ চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন।
নির্দেশ অনুযায়ী সাভারে 2021 সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি গত 16 অক্টোবর কবর থেকে তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। অবশেষে ডিএনএ পরীক্ষার ফল আসে। কবর দেওয়ার 3 বছর পর জানা যায় মাহমুদুর রহমান নয়, মরদেহটি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিয়া তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। বুধবার আদালতে এই প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন হারিস চৌধুরীর মরদেহ মুক্তিযোদ্ধার মর্যাদায় পারিবারিকভাবে দাফনের। ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে, আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা দেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান হারিস চৌধুরী। কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকারের গোয়েন্দা বিভাগ তার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন থেকে মুক্তি পেতেই এই রিট করার কথা জানায় হারিস চৌধুরীর মেয়ে। So first, it is ridiculed, and secondly, it goes through violent opposing, and thirdly, it's accepted as being self-evident. আব্বুর ব্যাপারে যে সত্যটা সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। এদিন আদালত তার মৃত্যু সার্টিফিকেট ইস্যু করার এবং তার নামে থাকা ইন্টারপোল রেড নোটিশ প্রত্যাহার করার আদেশ দিয়েছে। ওরা শুধুমাত্র একজন মুসলিম হিসেবে তার ডেড বডিটা প্রপারলি বাড়ি হওয়ার একটা রাইটস আছে তার, সেটাই আজকে নিষ্পত্তি করেছে। হারিস চৌধুরীর দেহাবশেষ দাফনের জন্য পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে আশাবাদ আইনজীবীর ও তার পরিবারের। মশিউর অনিক, এখন, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 18 ডিসেম্বর তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকাল 10টার দিকে তাদের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়। গত সোমবার প্রসিকিউশনের আবেদন শুনানিতে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের ট্রাইব্যুনালে ওঠার আদেশ দেন। এর আগে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদিকে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে পক্ষভুক্ত হয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে প্রায় 70 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছে। ট্রাইব্যুনালে কৌশলী গাজী MH তামিম জানান, গ্রেপ্তারের বাইরে থাকা আসামিরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, যা তদন্তকে বাধাগ্রস্ত করছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদেরকে ঢাকার SMM আদালতে হাজির করা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও 2 জন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা। মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। জুনায়েদ আহমেদ পলক এবং একজন কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন MP ঢাকারি সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায়
গ্রেপ্তার দেখানো হয়। 16 জুলাই থেকে 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি বর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত করে প্রতিবেদন 15 কার্যদিবসে অবহিত করতে সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই 2024 হতে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় পুলিশের ওপর সকল দায়ভার অর্পিত হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মনোবলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি হতে উত্তরণের জন্য গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত অবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। এতে গুলিবর্ষণ যথাযথভাবে হয়েছে কিনা তা প্রতিষ্ঠিত হবে এবং অনেক পুলিশ সদস্য অনাকাঙ্ক্ষিত দায় হতে নিষ্কৃতি পাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট। 3 বছর 7 মাস ধরে কারাগারে থাকায় তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ সময় এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়। পরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্তে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুলের সম্পৃক্ততা পায় পিবিআই। 2021 সালের 12 মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। আদালতের নির্দেশে বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন কারাগার থেকে পালানো 1,500 বন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও পলাতক 700 আসামি, যার মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সহ আলোচিত আসামি রয়েছে 70 জন। সকালে কারা সদর দপ্তরে মতবিনিময়ে কারা মহাপরিদর্শক জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে 4 জন জেল সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কারাগারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক সংস্কার সহ নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। আরও জানাচ্ছেন সানি মৃধা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ জুড়েই তৈরি হয় অস্থিরতা। বিভিন্ন স্থানে হামলা করা হয় থানা এবং কারাগারে। এই সুযোগে কারাগার থেকে পালিয়ে যায় 2200-র বেশি দণ্ডপ্রাপ্ত আসামি। গণ অভ্যুত্থানের 3 মাস পার হলেও সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আলোচিত সন্ত্রাসী সহ 700 জন এখনও পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। পরিবর্তিত সময় কারাগারের সময় সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দীর সংখ্যা নেহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে এত আসামি একসাথে পালাতে পেরেছে এ নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক পর্যায়ে কারাগারের অবকাঠামো দুর্বলতা, সেই সাথে কারাগারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিও অন্যতম কারণ হতে পারে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। একই সাথে 5 আগস্ট হামলায় 201 জন কারারক্ষী আহত হয়েছেন বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপকর্ম ও অনিয়মের কারণে এরই মধ্যে 4 জন জেল সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। বলেন, অপরাধ প্রমাণ হলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কর্মচারী-কর্মকর্তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে এবং এ বিষয়ে আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংস্কার সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে ঝুঁকিপূর্ণ জেলখানায় ডগ স্কোয়াড সহ আধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। সানি মৃধা, এখন, ঢাকা।
বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ছাত্র ঐক্য অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট। এ বিষয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কোন কোন ছাত্র নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এখান থেকে কি ধরনের ছাত্র ঐক্যর যেই কথা বলা হচ্ছে সেটি নিয়ে কি ধরনের আলোচনা চলছে? আলোচনা মূলত শুরু হয়েছে গালিব, এই দুপুরের থেকে ধীরে ধীরে ছাত্র নেতৃবৃন্দ এখানে আসতে শুরু করেছে। মূলত আজকের এই বিপ্লবোত্তর যে ছাত্র ঐক্য, এখানে উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থে সকল ছাত্র সংগঠনগুলো একসাথে একত্রে হয়ে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবে, এমন প্রত্যয় নিয়ে মূলত আজকের এই আয়োজন হয়েছে। আমরা এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিপ্লবের সাথে অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের সাথে যে সকল ছাত্র সংগঠন ছিল সেই সকল ছাত্র সংগঠনকে তারা আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখেছি, প্রধান যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ছাত্র শিবির, তাদের যে কেন্দ্রীয় সভাপতি দুজনেই এসেছে এবং সেই সাথে আমরা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো দেখেছি ডান বাম সবাই এখানে এসেছে এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এখানে রয়েছেন। অর্থাৎ এই যে ছাত্র সংগঠনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 3 মাস আগে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেখানে সবাই একত্রে কাজ করেছিল, সে সময় একটি বলা হচ্ছে যে ইস্পাত কঠিন একটি ঐক্য ছিল। সেই ঐক্যের মধ্যে যখন গণ অভ্যুত্থান পরবর্তী সময় নানা সময় আমরা দেখেছি কৃতিত্ব নেওয়ার জন্য ছাত্র সংগঠন নিজেদের মধ্যে অনেক সময় তর্ক বিতর্ক জড়িয়েছে আমরা দেখেছি। তবে যখনই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সে সময় আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলো একত্র হয়ে কাজ করেছে এবং আজকে এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তারা বারবার যেটি বলছে যে বিদেশি আগ্রাসন কিংবা দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো মোকাবিলায় ছাত্ররা গণ অভ্যুত্থানের আগে জুলাই আগস্ট মাসে যেরকম ঐক্য ধরে রেখে কাজ করেছিল সেই ঐক্য ধরে রেখে এবং সেই ঐক্যকে আরো বেশি শক্তিশালী করার জন্য আজকের এই বলা যায় ছাত্র ঐক্যর যে সমাবেশ সেটি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনিও কথা বলেছেন যে ছাত্রদের থেকে ছাত্র জনতা সকল পর্যায়ের মানুষের আশা সবচেয়ে বেশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারাই সবচেয়ে এগিয়ে আসবে, এই প্রত্যয় তারা জানাচ্ছেন। তো গালিব, এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রাঙামাটির সাজেক থেকে ফিরছেন আটকে পড়া 5 শতাধিক পর্যটক। এর আগে আঞ্চলিক 2 সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে রাঙামাটিতে ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। গেল 30 নভেম্বর থেকে সাজেকের বিভিন্ন এলাকায় আঞ্চলিক সংগঠন সন্তুল আরমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসিদ্ধ খিসার ইউপিডিএফ এর মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীও তাৎক্ষণিকভাবে অভিযান চালাতে পারছে না। এতে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। এতে বাঘাই হাট থেকে নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারছে না। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, কঠিন সময় পার করছে দেশ, এনডিসি গ্র্যাজুয়েশনে প্রধান উপদেষ্টা। আগরতলা ইস্যুতে বিক্ষোভ অব্যাহত, সীমান্তে কর্মসূচি ঘিরে সতর্ক বিজিবি, ভারতের সাথে সম্পর্ক চরম সংকটে মত বিশ্লেষকদের। সাভারে মাহমুদুর রহমানের নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিছ চৌধুরী, মিলেছে পরিবারের সঙ্গে ডিএনএর নমুনা। এবং 5 আগস্টের পর এখনো 700-র বেশি বন্দী পলাতক, কারাগারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।